হ্যালো এভরিওয়ান। তো অনেকদিন আসা হয়নি সেমিস্টার ওয়ানের ফ্রি ইউটিউব ক্লাস ফর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এই বোর্ড থেকে যারা WBCHEC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা স্ট্যাটিস্টিক্সের টিউশন নিতে চাইছো ফ্রিতে ইউটিউবে, তার জন্য এই ভিডিও সিরিজটা। পুরো কোর্স সেকশনটা যাও, কোর্সে তুমি পুরো সবকটা ভিডিওর অ্যাক্সেস পাবে। প্রথম থেকে দেখা শুরু করো। আমরা ইউনিট 1 থেকে শুরু করেছিলাম, এখন আমরা ইউনিট 3তে চলে এসেছি। কিছুদিনের একটা গ্যাপ ছিল ক্লাসেসের মধ্যে, যেটা আমার নিজের কিছু পার্সোনাল কারণের জন্য আমি করতে পারিনি। এবার আমরা সেমিস্টার ওয়ানের নেক্সট যে আমরা পড়েছিলাম সেমিস্টার ওয়ানের ইউনিট 3 এর ফার্স্ট ক্লাসটা করেছিলাম। যদি দেখো লাস্ট ক্লাসটায় আমরা টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন সম্বন্ধে ডিসকাস করেছিলাম। টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন যেটা বেসিক্যালি কিছুই না, টেক্সচুয়ালি আমরা রিপ্রেজেন্ট করি ডেটাকে। তো সেটাই আমরা এখন দেখব যে টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশনের আমরা দুটোই করে নিয়েছিলাম, মেরিটস ডিমেরিটস। আর টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশনের প্রথমত ইন্ট্রোডাকশনের সাথে সেকেন্ডে আমরা মেরিটস অ্যান্ড ডিমেরিটসগুলো করেছিলাম। এবার আমরা আজকে নেক্সট চলে যাব। তার আগে দেখো তার আগে যদি তুমি দেখো সিলেবাসে কি আছে, দেখো সিলেবাসে আছে ইউনিট 3 এর ইউনিট 3 এ দেখো প্রেজেন্টেশন অফ ডেটা, টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন, ট্যাবুলার রিপ্রেজেন্টেশন, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, লাইন ডায়াগ্রাম, মাল্টিপল অ্যাক্সিস ডায়াগ্রাম, মাল্টিপল লাইন ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম অর্থাৎ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল বার ডায়াগ্রামস, মাল্টিপল অ্যান্ড ডিভাইডেড বার ডায়াগ্রামস, আর লাস্টে আছে পাই চার্ট বা পাই ডায়াগ্রাম। তো এই সমস্ত প্রত্যেকটা ডায়াগ্রাম সম্বন্ধে আমরা এক একটা ভিডিওতে ডিসকাস করব। ছোট ছোট ভিডিও হবে, খুব একটা টাইম নেবে না। জাস্ট দেখতে থাকো এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও এবং নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও। চলো স্টার্ট করা যাক। এটা হলো আমাদের সিলেবাস, আমি আলাদা করে লিখে রেখেছি। এই স্লাইডটা সম্পূর্ণভাবে আমার পেড ব্যাচের স্লাইড। যদি কেউ পেড ব্যাচে জয়েন করতে চাও, পেড ব্যাচে এখন ইউনিট 6 চলছে। পেড ব্যাচে এখন ইউনিট 6 চলছে, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো এখন আমরা পড়বো ইউটিউবে ফ্রি সিরিজে ইউনিট 3তে সেকেন্ড ক্লাস, ইউনিট 3 এর সেকেন্ড ক্লাস প্রেজেন্টেশন অফ ডেটা, এই ইউনিটের নাম। আর এখানে আমরা এই কয়েকটা টপিক পড়ি। একটা হচ্ছে টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন, ট্যাবুলার রিপ্রেজেন্টেশন, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। এই তিনটের মধ্যে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনটা আমাকে আলাদা করে টিপে পড়তে হয়। ডিফারেন্ট টাইপস অফ লাইন ডায়াগ্রাম, এখানে দেখো লেখা আছে ডিফারেন্ট টাইপস অফ লাইন ডায়াগ্রাম, ডিফারেন্ট টাইপস অফ বার ডায়াগ্রাম, ঠিক আছে, পাই ডায়াগ্রাম, এগুলো আমাদের পড়তে হয়। কিন্তু টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন যেটা আছে, টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশনে কিন্তু আমাদের জাস্ট ইন্ট্রোডাকশন পড়তে হয়। ট্যাবুলার রিপ্রেজেন্টেশন যেটা আমরা এই জাস্ট আজকে শুরু করব, সেখানেও শুধু ইন্ট্রোডাকশনটা পড়তে হয়। জিনিসটা কি সেই সম্বন্ধে মোটামুটি জানলেই হয়ে যায়। আর লাস্টে আছে যে আমাদের ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, সেটা আমাদের ডিটেলে পড়তে হবে। চলো স্টার্ট করা যাক। তো দেখো ইন্ট্রোডাকশন আমরা পড়েছিলাম, যে জাস্ট একটা ছোট্ট রিক্যাপ দিয়ে দিচ্ছি যেহেতু অনেকদিন হয়ে গেছে। দেখো প্রেজেন্টেশন অফ ডেটা কেন জরুরি? যখন কোনো ডেটাকে আমরা কালেক্ট করে নিই তখন আমাদের সেই ডেটাটাকে ওভারঅল আইডিয়া করার জন্য একটা প্রেজেন্টেশনের দরকার হয়। ডেটাটা কীরকম দেখতে, একটা ওভারঅল আইডিয়া করার জন্য আমাকে করতে হয়। দেখো এখানে বলছে কালেক্টেড ডেটাকে অ্যাট এ গ্লান্স যদি আমরা দেখতে চাই, ঠিক আছে, কালেক্টেড ডেটাকে, এক মিনিট, ইয়েস, সো দেখো কালেক্টেড ডেটাকে যদি আমি অ্যাট এ গ্লান্স দেখতে চাই তখন আমাকে কি করতে হয়, সেই রিপ্রেজেন্টেশনটা করতে হয়, ঠিক আছে। আচ্ছা এবার কালেক্টেড, এটা আমি আবার নিজের জায়গায় রেখে দিই। ইয়েস, সো পরের পেজে যাই। তো আমরা যেটা ডিসকাস করছিলাম যে কালেক্টেড ডেটাকে অ্যাট এ গ্লান্স দেখার জন্য আমার কার্সারটা ফলো করবে, ঠিক আছে। কালেক্টেড ডেটা মানে আমার পয়েন্টারটা ফলো করবে। কালেক্টেড ডেটা অ্যাট এ গ্লান্স দেখার জন্য আমাদের এই পার্টিকুলার রিপ্রেজেন্টেশনটা দরকার হয় ওভারঅল, ঠিক আছে। টু ব্রিং ইন টু ফোকাস দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ডেটা ইট নেসেসারি টু প্রেজেন্ট দেম ইন আ স্কিমেটিক ডায়াগ্রাম। একটা স্কিমেটিক ডায়াগ্রামের দরকার হয়। দু রকম ডেটা হয়, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেটা, একটা হচ্ছে নন ফ্রিকোয়েন্সি ডেটা। আমরা এই যে চ্যাপ্টারটা পড়ছি বা এই ইউনিট, যেটা ইউনিট 3 তোমাদের জন্য ইউনিট 3, এখানে আমরা শুধুমাত্র নন ফ্রিকোয়েন্সি ডেটার রিপ্রেজেন্টেশন পড়ব।
নেক্সট ইউনিট অর্থাৎ ইউনিট ফোরে আমরা আবার কি করব, ফ্রিকোয়েন্সি ডেটা যে আছে তা সেই ফ্রিকোয়েন্সি ডেটার রিপ্রেজেন্টেশন পড়ব। এই ইউনিটে আমরা শুধু নন ফ্রিকোয়েন্সি ডেটা রিপ্রেজেন্টেশন পড়ব, ঠিক আছে। কিন্তু রিপ্রেজেন্টেশনের মেন পারপাসটা এটাই যে কোনো রিপ্রেজেন্টেশন করা হচ্ছে এই কারণে যাতে কোনো একটা কালেক্টেড ডেটাকে ওভারঅল একটা আইডিয়া তার মধ্যে করা যায় যে সেই ডেটাটা কীরকম, রাইট, তার জন্য আমরা রিপ্রেজেন্ট করি। In following sections of this chapter, we shall discuss the different modes of representation for non-frequency data এখানে লেখা আছে, ক্লিয়ার। এবার চলো নেক্সট পেজে চলে যাই। 3 রকমের মেনলি রিপ্রেজেন্টেশন হয়, যেটা আমি আগেও ডিসকাস করলাম, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন, ট্যাবুলার রিপ্রেজেন্টেশন, আর থার্ড হচ্ছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন আমরা অলরেডি পড়েছি আগের ক্লাসে, যারা ডিটেলে দেখতে চাও দেখতে পারো। ট্যাবুলার রিপ্রেজেন্টেশনটা আজকে আমরা পড়বো, টেক্সচুয়াল আমরা করে নিয়েছি, এগুলো সব আমরা পড়েছি, এতটা আমরা পড়েছিলাম, ঠিক আছে। এই যে স্লাইড আছে এই স্লাইড অবধি পড়েছিলাম। এবার আমরা চলে আসবো ট্যাবুলার রিপ্রেজেন্টেশন বা ট্যাবুলেশন অফ দ্য ডেটা, ঠিক আছে। ট্যাবুলেশন অফ ডেটা মানে কি? ট্যাবুলেশন বা ট্যাবুলার রিপ্রেজেন্টেশন দুটো একই কথা। of data is an useful mode of exhibiting the data in a compact form। একটা কম্প্যাক্ট ফর্মে আমরা ইউজফুলি সেটাকে দেখানোর জন্য, রিপ্রেজেন্ট করানোর জন্য এই ট্যাবুলেশনটা আমরা ইউজ করি। ট্যাবুলেশন বেসিক্যালি কি না, একটা টেবিল ফর্ম করা, টেবিল। এবার টেবিলটাতে কি থাকবে কি না থাকবে সেটা আমরা ডিসকাস করছি, কিন্তু একটা টেবিল ফর্ম করা। টেবিল মানে যেটা এক্সেল তোমরা সবাই ইউজ করেছে, মাইক্রোসফট এক্সেল। দেখবে মাইক্রোসফট এক্সেলে আমরা যখনই কোনো ডেটাকে ইন্টারপ্রিট করতাম, মানে রিপ্রেজেন্ট করতাম, সেটাকে একটা টেবিল ফর্মে রিপ্রেজেন্ট করা হয়। তার উপরে থাকে কলাম, একটা করে এক কলাম থাকে, তাই না, ভার্টিক্যাল কলামস, আর হরাইজন্টাল রোজ থাকে, রো বলা হয়, ROW, রো, আর কলাম ভার্টিক্যালি থাকে। তো এইভাবে একটা করে সেল তৈরি হয়, এক একটা সেলে আমি এক একটা ইনপুট দিতাম, ডেটা ইনপুট, তাই না, সবাই নিশ্চয়ই করেছো। তো সেক্ষেত্রে ওই যে রিপ্রেজেন্টেশন আমরা করছি ওটা এক ধরনের এক্সাম্পল অফ ট্যাবুলার রিপ্রেজেন্টেশন, সেটাকে আমরা ট্যাবুলেশনও বলতে পারি, ক্লিয়ার। তাহলে দেখো, the systematic representation of the data in structure of a table comprising some rows and columns is called tabulation. It should be mentioned that the construction of 2 or more tables may be necessary for representing the entire data in a simple and concise form। অর্থাৎ এটা তোমাকে বলছে না যে তোমাকে সবসময় একটা টেবিলেই সবসময় বানাতে হবে, এমন না। তুমি মাল্টিপল টেবিলস বানাতে পারো একটা পুরো ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য, কিন্তু একটা পুরো ডেটাকে রিপ্রেজেন্ট করানোর জন্য তুমি মাল্টিপল যদি টেবিলও বানাও সেটাও কিন্তু অনেকটা কনসাইজ ফর্মে তোমাকে পুরো ডেটাটাকে তুলে দিচ্ছে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট মেরিটস যেটা আমরা পড়বো। তো এমন হতেই পারে আমরা মাল্টিপল টেবিল বানাচ্ছি, হতেই পারে, কিন্তু মেনলি আমাদের উদ্দেশ্যটা যাতে ফুলফিল হয়, আমরা যাতে আমাদের ডেটাটাকে, কালেক্টেড ডেটাটাকে একটা কনসাইজ ফর্মে প্রকাশ করতে পারি, ঠিক আছে, এটাই লিখেছে। নেক্সট দেখো, নেক্সট পেজে চলে যাই। এবার একটা ট্যাবুলেশনে কয়েকটা স্টেপ, একটা টেবিলে কয়েকটা পার্ট থাকে, সেই পার্টগুলোকে আমাদের টার্মিনোলজিগুলোকে ক্লিয়ার রাখতে হবে। ফার্স্ট হচ্ছে টেবিল নাম্বার। টেবিল নাম্বার যেটা, সেটা কি একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার দেওয়া হয় টেবিলের ফর রেফারেন্স পারপাস। ভবিষ্যতে আমরা ধরো একটা টেবিলকে অ্যাজ ইট ইজ তো মনে করে রাখতে পারি না যে টেবিলের কলামে কি কি ছিল, রোতে কি কি ছিল। আমরা দুটো বলি, একটা হচ্ছে স্টাব, একটা ক্যাপশন, ডিসকাস করবো আমরা, এখানে দেখো লেখা আছে। তো স্টাবে কি ছিল, ক্যাপশনে কি ছিল, আমরা পরে বুঝতে পারি না বা মনে রাখাটাও সম্ভব না। সেক্ষেত্রে আমাদের একটা টেবিল নাম্বার দিতে হয় প্রত্যেকটা টেবিলের। সেই টেবিল নাম্বারটা তোমাকে ডিনোট করবে যে এই, যেমন তুমি যখন রেফারেন্স পারপাসে কাউকে ওই টেবিলের ব্যাপারে বলবে তখন বলবে টেবিল নাম্বার 2, টেবিল নাম্বার 2 রেফার করো, ওখানে এই ছিল। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ইট? তো আমরা একটা টেবিলকে এই কারণে নাম্বারিং করি, যেটাকে আমরা টেবিল নাম্বার বলছি, যাতে টেবিলটাকে ফার্দার রেফারেন্স পারপাসে আমরা ইউজ করতে পারি, ক্লিয়ার। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে টাইটেল। টাইটেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেবিল নাম্বার যতটা ইম্পর্টেন্ট, টাইটেলও ততটাই ইম্পর্টেন্ট। টাইটেলে কি করা হয়, একটা কনসাইজ ফর্মে কয়েকটা ওয়ার্ডসের মধ্যে ওই পুরো টেবিলের সম্বন্ধে লেখা থাকে। যেমন আমরা লেটার লিখতাম, ওখানে একটা সাবজেক্ট থাকতো, সেম আমার এখানেও একটা টেবিলকে রিপ্রেজেন্ট করার আগে বা টেবিল রিপ্রেজেন্ট করার পরেও আমরা সেটাকে করতে পারি, একটা টাইটেল তার দিয়ে দিই যে টেবিলটা ওভারঅল কার উপরে আছে, কোন ডেটাটা টেবিলের উপর প্লট বা রিপ্রেজেন্ট করানো হয়েছে সেটাকে দেখানোর জন্য মোটামুটি একটা
3 থেকে 4টে ওয়ার্ড দিয়ে একটা ছোট্ট করে টাইটেল লেখা হয়। সো ইট ইজ এ ব্রিফ স্টেটমেন্ট অফ দ্য কন্টেন্টস অফ দ্য টেবিল প্লেসড অ্যাট দ্য হেড অফ দ্য টেবিল। এটা কিন্তু ওপরে থাকে, হেডে থাকে, একদম টেবিলের ওপরের দিকে এটা থাকে। ক্লিয়ার? থার্ড হচ্ছে স্টাব। স্টাব মানে কি? দিস ইজ আ এক্সট্রিম লেফট পার্ট অফ দি টেবিল গিভিং ডেসক্রিপশন অফ দ্য ম্যাটার রিপ্রেজেন্টেড ইন দ্য রোজ। মানে হোয়াট এভার ইউ আর রিপ্রেজেন্টিং ইন দ্য রোজ, okay, so that is called your stub portion or stub part of this table. স্টাব পার্ট মানে ওই স্টাব পার্টে তোমার রোজ গুলো কি কি আছে প্রত্যেকটা একটা করে নাম থাকতে পারে, বা প্রত্যেকটা স্টাবেরই একটা অল থ্রু একটা নাম থাকতে পারে। টোটালটা ডিপেন্ড করছে কি রকম থাকবে, কি রকম ডেটা থাকবে তার উপরে, কিন্তু ওভারঅল আমরা স্টাবটা এটাকেই বলে থাকি। ক্লিয়ার? রোজে আমরা কি কি প্লট করছি সেটাকে আমরা বলে থাকি স্টাব। ক্লিয়ার? স্টাব মানে বেসিক্যালি বলতে পারো the part of the table that is connected with the rows, or the part of the table that is connected with the rows, and furthermore the quantity that we are plotting, or the you know, the terminologies or the data, or the type of the data that we are plotting on the rows, তো সেইটা আমরা কিন্তু ওই স্টাবে লিখে থাকি। ক্লিয়ার? এতটা ক্লিয়ার? এবার দেখো পরেরটা হচ্ছে ক্যাপশন। ক্যাপশন মানে কি? ওই সেম ব্যাপারটা কলামের জন্য। দিস ইজ দ্য আপার পার্ট অফ দ্য টেবিল গিভিং ডেসক্রিপশন অফ দ্য ডিফারেন্ট কলামস। একটা কলাম যে আছে সেই প্রত্যেকটা কলামের ডিফারেন্ট ডেসক্রিপশন দিয়ে থাকে। এবার 3-4টে কলামের একটা স্টাফ থাকতে পারে, একটা কলামের একটা স্টাফ থাকতে পারে, দুটো কলামের একটা স্টাফ থাকতে পারে। ইটস টোটালি ডিপেন্ডেন্ট আপন দি type of data, or the it is totally it changes upon different types of data that we are collected, তার উপর ডিপেন্ড করে। কিন্তু ওভারঅল আমরা এটাকে ক্যাপশন বলি। ক্যাপশন বলতে কলামস গুলো। ক্লিয়ার? এবার আসে বডি। আচ্ছা, এখানে দেখো দ্য টাইটেল, স্টাব অ্যান্ড ক্যাপশন টেকেন টুগেদার, এর একটা নাম আছে, এটাকে বলে বক্স হেড। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দি এক্সামিনেশন পারপাস। আমার কাছে এখন এই মুহূর্তে পেন ট্যাবের কোনো ফেসিলিটি নেই, তো এটাকে ভালো করে নোট করে রাখো যে দ্য টাইটেল, স্টাব অ্যান্ড ক্যাপশন টেকেন টুগেদার ফ্রম দ্য বক্স হেড অফ দ্য টেবিল। ক্লিয়ার? মানে এই মুহূর্তে আমার কাছে নেই পেন ট্যাব, পরে আমি অবশ্যই পরের ভিডিওগুলোকে চেষ্টা করবো পেন ট্যাব এনাবেলড একটা ভিডিও দেওয়ার, কিন্তু আমি এই পার্টিকুলার ভিডিওতে তোমাকে গাইড করছি, তুমি সেই অনুযায়ী নোট করে নাও, অথবা বইতে হাইলাইট করে নাও, বা বই একটা মার্ক করে নাও যে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দি এমসিকিউ পারপাস, এমসিকিউ এক্সামিনেশন পারপাস। দ্যাট ইজ হোয়াট ইজ ইউর বক্স হেড অফ আ টেবুলেশন অর অফ আ ট্যাবুলার রিপ্রেজেন্টেশন। তো যদি এরকম কোয়েশ্চেন দেয় তখন তুমি বলবে টাইটেল, স্টাব অ্যান্ড ক্যাপশন টুগেদার ক্যান বি কল্ড অ্যাজ, অর ক্যান বি নেমড অ্যাজ your box head of the table. কারেক্ট? সব বোঝা গেছে এত দূর? আচ্ছা, 5 নম্বর বলছে বডি। কি বডিটা কি? বডি বলতে বোঝায় ইট ইস দ্য মেন পোর্শন অর দ্য মেন কম্পোনেন্ট অফ দ্য টেবিল, যেখানে আমরা নিউমেরিক ইনপুট দিই। ঠিক আছে? যেখানে আমরা ডেটাটা প্লট করছি। দেখো এতক্ষণ আমরা যা ডিসকাস করলাম সব নাম ডিসকাস করলাম, যে লেফট সাইডে রোজগুলোকে আমরা স্টাব বলি, কলামসের নামগুলোকে আমরা ক্যাপশন বলি। আলাদা আলাদা 3টে কলাম, 4টে কলাম, মাল্টিপল কলামস মিলিয়ে একটা ক্যাপশন দিতে পারি। দুটো কলাম মিলে একটা ক্যাপশন, একটা কলাম মিলে একটা ক্যাপশন দিতে পারি। স্টাবের ক্ষেত্রেও মোটামুটি অল থ্রু একটা দিতে পারি, আলাদা আলাদাও ইভেন আমরা দিই না, দ্যাট ইজ নট কমন, বাট উই ক্যান ডু দ্যাট। বাট দ্যাট দ্য মেইন ইম্পর্টেন্ট থিং ইজ whatever we have discussed till now before body section or the body part of this table, all are related with the naming or the titles or the description of the table we are aware of. So আমরা যে টেবিলটা সম্বন্ধে ডিসকাস করছি তার বিভিন্ন নাম সম্বন্ধে আমরা ওখানে ডিসকাস করলাম, কিন্তু বডিতে আমরা এক্স্যাক্টলি এবার শুরু করছি নিউমেরিক ইনপুট। নিউমেরিক ইনপুট বলতে কি বোঝায়? যে ডেটাটা আমরা পেয়েছি, কালেক্টেড ডেটা, স্টাব অনুযায়ী তার অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে, ক্যাপশন এবং স্টাবের কারেসপন্ডিং পজিশনে, যেগুলোকে আমরা সেল বলি, একটা কলাম আর একটা রো পরস্পর যদি, মানে দুটো রোয়ের দুটো লাইন, কলামের দুটো লাইন পরস্পর যদি ইন্টারসেক্ট করে একটা সেল তৈরি হয়। আশা করছি বোঝা যাচ্ছে, এক্সেলে সবাই দেখেছো। সেই সেল, এক একটা সেলে আমরা যে নিউমেরিক ইনপুট দিচ্ছি ওগুলোকে আমরা বলি বডি। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? ওগুলোকে আমরা কি বলি? বডি। এবার চলে আসছে ফুটনোট, মানে যেখানে আমরা মেনলি বডি মানে কি, আমরা একটা ছবি দেখাচ্ছি, দেখো আমরা একটা ছবি দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, আমি আমার পয়েন্টারটা ফলো করবে,
লেজার পয়েন্টারটা, এইটা 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 এগুলো হচ্ছে সব বডি সেকশন। অর্থাৎ এখান থেকে যদি তুমি এখানে নামও দাও, যদি এখানে নাম দাও তাহলে এটা বডির পোর্শন আসছে না, তাহলে নামটা তুমি ধরো সাইডে দিচ্ছ তখন বডির পোর্শন আসছে। কিন্তু বডি মানেই এটা যেখানে তুমি ডেটাটা ইনপুট করছো, যত দূর ওই পুরো টেবিলটার যে পোর্শনটা তুমি শুধুমাত্র ডেটা, নিউমারিক ডেটা ইনপুট করেছো, সেটাই হলো তোমার বডি। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? আর যেই সাইডটাতে তুমি স্টাব রেখেছো, স্টাব মানে তুমি রোজের নাম লিখেছো বা ডেসক্রিপশন লিখেছো, ক্যাপশন মানে কলামের নাম লিখেছো বা ডেসক্রিপশন লিখেছো। দেখো এখানে 1 2 3 4 5 এগুলো সব হচ্ছে ক্যাপশন। স্টাব তুমি এদিকে আলাদা করে লিখে দিতে পারো, জাস্ট অল থ্রু এরকম লাইন টেনে অ্যারো দিয়ে, অথবা তুমি রোয়ের কয়েকটা পোর্শন নিয়ে, মানে ধরো যেমন আমার কার্সারটা ফলো করো, এইটা এইটা এইটা, এখানে স্টাবের ডেসক্রিপশনটা দিয়ে 1 2 3 করে এখানেও শুরু করতে পারো। অর্থাৎ 2 এর জায়গায় 1 দিয়ে শুরু করে একটা করে কম হবে, তাহলে 3 এর জায়গায় 2, 4 এর জায়গায় 3 অ্যান্ড 5 এর জায়গায় 4, এইভাবেও তুমি ক্যাপশন দিতে পারো। এখানেও তুমি স্টাব দিতে পারো। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে স্টাব, এখানে ক্যাপশন, আর এটা বডি রাখতে পারো। ঠিক আছে, এখান থেকে এতটা বডি রাখতে পারো, এইটা স্টাব হতে পারে, এটাও ক্যাপশন হতে পারে, কিন্তু টোটালটাই ডিপেন্ড করছে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করছো। কিন্তু সমস্ত টেবিলেই মোটামুটি এই তিনটে খুব ইম্পর্টেন্ট, স্টাব, ক্যাপশন, তিনটে না আমি বলবো 5টা। টাইটেল নাম্বার, প্রথম থেকে শুরু করি, টাইটেল নাম্বার মাস্ট, টাইটেল মাস্ট, স্টাব মাস্ট, ক্যাপশন মাস্ট, অ্যানাদার ইজ বডি মাস্ট। এই 5টা থাকবেই থাকবে। এছাড়াও আরও কিছু আছে, যেমন ধরো বডি পরেও আছে ফুটনোট আর সোর্স, দুটো আছে। ফুটনোট মানে কি? ফুটনোট হচ্ছে দিস কম্পোনেন্টস সোর্স the explanation if any of the specific items that is mentioned in the table or that is related with the table। যে কোনো, এই যে টেবিলটা যেটা তুমি দেখছো স্ক্রিনে, এই টেবিলের মধ্যে যে কোনো ধরো কোনো একটা সেল বা কোনো একটা ডেটা, কোনো একটা টাইপ অফ ডেটা যেখানে ক্যাপশন লিখেছো, ধরো একটা পার্টিকুলার ক্যাপশন সম্বন্ধে তোমাকে স্টার দিয়ে কিছু একটা লিখতে হচ্ছে, তো এই স্টারটা তুমি কোথায় দিয়ে লিখবে? ফুটনোটে লিখবে। স্টার দিয়ে আমরা লিখি না, ধরো 1 এর মধ্যে আমরা ডিসকাস করলাম ধরো সাপোজ এনি কোয়ান্টিটি, তো সেই কোয়ান্টিটির ওপর একটা স্টার দিয়ে দিই, অর্থাৎ তার সাথে কন্টিনিউয়েশন আছে। কন্টিনিউয়েশন মানে তার একটা এক্সট্রা এক্সপ্লেনেশন তুমি দিচ্ছ ফুটনোটে, তো ওই আরেকটা স্টার দিয়ে ফুটনোটে লিখবে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? অনেক জায়গায় দেখেছো নিশ্চয়ই। এইটা হচ্ছে মেনলি ফুটনোট। আর সোর্স মানে হচ্ছে যখন তুমি লিখে রাখো যে এই ডেটাটা বা এই পার্টিকুলার ইনফরমেশনটা তুমি কোথায় পেয়েছো, অরিজিন অফ দ্য ইনফরমেশন। সো অরিজিন অফ দ্য ইনফরমেশন তুমি লিখে রাখো, তখন সেটাকে বলা হয় সোর্স। ক্লিয়ার? এতদূর আশা করছি ক্লিয়ার হলো। এই প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যে কোনো পয়েন্টের উপর কোয়েশ্চেন আসতে পারে। আমরা ডিসকাস করব কোয়েশ্চেন, প্রথমে ইউনিটটা শেষ করব, তারপরে ডিসকাশন হবে। এবার চলে আসছে যে একটা ভালো টেবিল বানাতে গেলে কি কি পয়েন্ট মাথায় রাখতে হবে। এই প্রত্যেকটা পয়েন্ট যে সবসময় ফলো হবে তা নয়, বাট আমরা ফলো করার চেষ্টা করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফলো করার চেষ্টা করি ম্যাক্সিমাম পয়েন্টস। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? সো দেখো, this construction of a good table is definitely an art. Although there is no rigid rule related to the tabulation, a table should generally possess the following salient features. Clear? দেখো, a table should be well balanced in length and breadth. It's very important. একটা টেবিল খুব লম্বাও হতে পারে না, একটা টেবিল খুব খুব পাতলাও হতে পারে না। ব্রেথের দিক থেকে বা উইথের দিক থেকেও খুব পাতলা হতে পারে না, লেন্থের দিক থেকেও খুব বেশি লম্বা হতে পারে না, লম্বাটে অথবা খুব বেশি চ্যাপটাতে হওয়াটা ভালো না একটা টেবিলের ক্ষেত্রে। বোঝা গেছে? ইন আদার ওয়ার্ডস, বেসিক্যালি আমরা কি করছি, টেবিলের লেন্থ আর ব্রেথটাকে ইউনিফর্ম, মানে দুটোকে সেম সেম রাখার চেষ্টা করছি না। যদি একটা টেবিল একটা খুব লম্বা হয়ে যায় উইথের দিক থেকে বা লেন্থের দিক থেকে, তার মানে আমি সেখানে উইথ আর লেন্থটাকে সাইমালটেনিয়াসলি ব্যালেন্স করার চেষ্টা করছি না। বাট ইট ইজ ইম্পর্টেন্ট ফর আ গুড ট্যাবুলেশন। একটা ভালো ট্যাবুলেশনের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি ব্রেথটাকেও মেনটেন করছো, তার লেন্থটাকেও মেনটেন করছো, দুটোকে মেনটেন করে মোটামুটি একটা ইউনিফর্ম, মানে স্কোয়ার শেপড একটা মোটামুটি, সবসময় তো স্কোয়ার শেপড হয় না, বাট উই অলওয়েজ ট্রাই টু মেক অ্যান আইডিয়াল স্কোয়ার শেপড টেবিল বা ট্যাবুলেশন। দ্যাট ইজ দ্য আইডিয়াল সিচুয়েশন। এবার একটু আধটু ওপর নিচে হতেই পারে, ধরো রোজ আছে 5টা, কলামস আছে 6টা 7টা 8টা, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। বাট ধরো কলাম আছে 11টা, রোজ আছে শুধু 2টো,
এটা হবে না, বা এটা খুব একটা ভালো ট্যাবুলেশনের নমুনা নয়। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? নেক্সট হচ্ছে দ্য ডেটা ইনক্লুডেড ইন আ টেবিল মাস্ট বি অ্যারেঞ্জড ইন সিস্টেমেটিক অ্যান্ড লজিক্যাল সিকোয়েন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন দেখবি পরে আমরা পড়বো সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা যখন মিন বার করি, ধরো আচ্ছা ঠিক আছে মিন বার করছি, ধরো তার আগে তোমাকে এক্সআই দেওয়া আছে। এক্সআই বলতে কি বোঝায়? ভ্যালুগুলো, এক্স এর ভ্যালু, ভেরিয়েবলের ভ্যালু দেওয়া আছে। তারপরে ধরো তোমাকে ফ্রিকোয়েন্সি ডেটার ক্ষেত্রে আমি এক্সাম্পলটা নিচ্ছি, যদিও এটা নন ফ্রিকোয়েন্সি ডেটার ক্ষেত্রে আমরা এক্সপ্লেন করছি, কিন্তু দিস রুলস আর ভ্যালিড ফর irrespective of any data that can be whether frequency data or non-frequency data. There is no such boundations based on the types of data. It's valid, these rules are valid for either means every both types of data, that is frequency data and non-frequency data. So আমি ধরো একটা ফ্রিকোয়েন্সি ডেটার এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো এক্সআই এর ভ্যালু দেওয়া আছে, তার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি কি কেউ যদি এখনো না জানো ডিসকাস করবো, জাস্ট ভেবে নাও একটা কলামে এক্সআই দেওয়া আছে, x1 x2 x3 x3 x4 x5 অ্যান্ড সো অন, ইমাজিন করো, ঠিক আছে। আর পরের কলামে দেওয়া আছে f1 f2 f3 f3 f4 f5, মানে দুটো আলাদা আলাদা কোয়ান্টিটি। এবার যখন আমরা এক্সআই বার করি, তার একটা ফর্মুলা আছে, আমরা ডিসকাস করবো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সিটা আমি ডিসকাস করছিলাম যে পেড ব্যাচে আমার ইউনিট 6 চলছে, সেখানে আমরা ডিসকাস করব। এখনও কেউ যদি না জেনে থাকো কোনো অসুবিধা নেই, জাস্ট এই এক্সাম্পলটা একটু ইমাজিন করো, বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। তাহলে এতটা বোঝা গেল, কলাম দেওয়া আছে প্রথমে এক্সআই, সেকেন্ড কলামে এফআই। পরের কলামে আমরা প্রথমেই বার করি এক্সআই এফআই। মিন বার করার সময় কেন বার করি? ডাইরেক্ট কিন্তু বার করি না, মিন ইকুয়াল টু এক্সআই এফআই, অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে সামেশন এক্সআই এফআই ডিভাইডেড বাই সামেশন এফআই। তো ডাইরেক্ট এক্সআই আর এফআইটাকে আমরা ডাইরেক্টলি মাল্টিপ্লাই আলাদা আলাদা করে করে যোগ করি না, আগে একটা এক্সআই এফআই এর কলাম তৈরি করে নিই, যেখানে এক্সআই এফআই মাল্টিপ্লাই হবে, আর নিচে টোটাল করি সামেশন এক্সআই এফআই। নিচে সামেশন এক্সআই এফআই করি, ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সামেশন এফআই করি, ইজি হয়ে গেল। সামেশন এক্সআই এফআই পেয়ে গেলাম, সামেশন এফআইও আলাদা করে পেয়ে গেলাম কলাম থেকেই। এক্স বারের ডাইরেক্ট ফর্মুলায় দুটো নিউমারেটরে বসে আছে সামেশন এক্সআই এফআই, কলাম থেকে নিয়ে নিলাম টোটালটা, কলাম থেকেই আবার নিচের ডিনোমিনেটরের জন্য সামেশন এফআই নিয়ে নিলাম। তাহলে টোটালটা মিনের যে ক্যালকুলেশনটা পুরো টেবুলেশন থেকেই ডাইরেক্ট চলে আসছে। সো দেয়ার ইজ এ সিকোয়েন্স, দেয়ার ইজ এ ডেফিনেট সিকোয়েন্স হুইচ শুড বি মেনটেন্ড। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এবার চলে আসছে টু ফেসিলিটেট কম্প্যারিজন দ্য ফিগার্স টু বি কম্পেয়ার্ড শুড বি প্লেসড অ্যাজ ক্লোজ টু ইচ আদার অ্যাজ পসিবল। মানে ধরো আমরা অনেক সময় কি করি, দুটো কলামকে আলাদা আলাদা করে কম্পেয়ার করি, তখন আমাদের কি করতে হবে, দুটো আলাদা আলাদা কলাম যতটা সম্ভব কাছাকাছি রাখতে হবে। সব সময় সম্ভব না, একই কলাম ধরো দুটো কলাম যেটাকে আমরা কম্পেয়ার করছি সেটাকে কাছাকাছি আছে, সব সময় সম্ভব না, আই অ্যাকসেপ্ট দ্যাট, বাট চেষ্টা করি আমরা যতটা কাছাকাছি রাখা সম্ভব। কেন? ভিজুয়ালি যখন কম্পেয়ার করব দ্যাট উইল বি বেনিফিশিয়াল। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? নেক্সট হচ্ছে দ্য ইউনিটস অফ মেজারমেন্ট ফর দ্য আইটেমস মাস্ট বি ক্লিয়ারলি স্পেসিফাইড ইন রেসপেক্টিভ রোজ অ্যান্ড কলামস। ইউনিট লেখা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা ফিজিক্সেও পড়েছি, কেমিস্ট্রিতেও পড়েছি, সায়েন্সে ইউনিট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন দোকানে কোনো চাল কিনতে যাই সেখানেও আমরা বলি, যদিও এখন সবাই যেহেতু ওটা ইটস আন্ডারস্টুড যে চালের ইউনিট কেজিতে হয়, কেজিতে আমরা বিক্রি করি বা গ্রামে বিক্রি করি, ইটস আন্ডারস্টুড, বাট যে আমাদের মানে এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে একটা যে কোনো কোয়ান্টিটির ইউনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো একটা ইউনিটলেস কোয়ান্টিটির ক্ষেত্রে আলাদা ব্যাপার, ইউনিট যার ক্ষেত্রে আছে কোনো কোয়ান্টিটির, তার ইউনিট ডিফাইন করা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটাই বলছে যে ইউনিটগুলো ডিফাইন করতে হবে, কারণ ক্যাপশনে আমরা কয়েকটা কোয়ান্টিটি লিখেছি, রোতে আমরা কয়েকটা কোয়ান্টিটি লিখতে পারি, প্রত্যেকটার ইউনিট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু মেনশন। ঠিক আছে, সো এটাই এখানে বলছে, ডি বলে যে পয়েন্টটা আছে সেখানে। এবার ই পয়েন্টে চলে যায়, জেনারেলি টোটালস অফ বোথ রোজ অ্যান্ড কলাম শুড বি শোন ইন দ্য টেবিল। টোটাল যেটা বললাম, নিচের টোটালটা আমরা করি, কেন করি? একটা তো আমরা স্ক্রুটিনির জন্য করি, যেটা আমরা আগে পড়েছি, আর একটা আমরা করি যে টোটালটা অনেক সময় দরকার পড়ে, টোটালটা অনেক সময় ক্যালকুলেশনে দরকার পড়ে, যেমন অ্যাভারেজের ক্ষেত্রে এক্সাম্পলটা নিলাম, দরকার পড়ে। সো আমরা এই কারণে করি, টোটালটা করে থাকি, সব কটার টোটাল করি না, যে কোয়ান্টিটিগুলো টোটাল দরকার
সেগুলোর করি, কোনো চাপ নেই। এবার চলে যাচ্ছি এফ নম্বর পয়েন্টে। ইফ দ্য নাম্বার অফ রোজ অ্যান্ড কলামস ইজ ভেরি লার্জ দেন ইচ অফ দেম শুড বি অ্যালটেড আ নাম্বার ফর রেফারেন্স। অর্থাৎ দেখবে এক্সেলে লেখা থাকে, এটা সবাই হয়তো দেখেছে, এক্সেলে তো ইনফাইনাইট নাম্বার অফ রোজ আর কলামস নেওয়া যায়। মাইক্রোসফট এক্সেলের কথা বলছি, যারা এখনো ব্যবহার করেনি দেখতে পারো, যদি তোমাদের কাছে অ্যাক্সেস থাকে মাইক্রোসফট এক্সেল একবার দেখে নেবে, ট্যাবুলেশন বুঝতে পারবে খুব ভালোভাবে। আমি চেষ্টা করবো একটা ভিডিও করার মাইক্রোসফট এক্সেলের, যে কিভাবে আমরা ট্যাবুলেশন করি এবং কিভাবে আমরা সেটা রিপ্রেজেন্টেশন করি, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। একটা তো ট্যাবুলেশন আর একটা হচ্ছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, দুটোই আমি দেখানোর চেষ্টা করবো এক্সেলের মাধ্যমে। ক্লিয়ার? তো যদি আমি ভুলে যাই আমাকে একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? আমি এটা করে দেবো, তোমাদের পরে কিন্তু খুব কাজে লাগবে বুঝতে গেলে। কারণ পরে আমরা কি করি, হাতে লিখে লিখে করি না, যা করা হয় এখন মোস্ট কেসেসে এক্সেলে করা হয় যে কোনো রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড অর টু নো অ্যাবাউট দি different functions or different means rules or how it looks like if we representing any data in Excel. এটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। সো তার জন্য একটু আমাকে মেসেজ করে দিই, আমি যদি ভুলে যাই আমি এটা অবশ্যই ভিডিও বানাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসছি, আচ্ছা মানে ওইটাই আমি যেটা বলছিলাম এফ নম্বর পয়েন্টে একটুখানি আর একটু এলাবোরেট করে দিই, যে যারা এক্সেল দেখেছো তারা দেখেছো অনেক নাম্বার অফ কলামস আছে, অনেক নাম্বার অফ রোজ আছে, তার একটা নাম দেওয়া হয়, প্রত্যেকটা সেলের একটা নাম থাকে। যেমন ধরো কলামের আছে 1 A B C D E F G H I এরকমভাবে, আর রোতে নাম দেওয়া হয় 1 2 3 4 5 করে। মাইক্রোসফট এক্সেলের কথা বলছি, তাহলে প্রত্যেকটা সেলের একটা করে নাম্বারিং চলে এলো না? তাহলে আমি বলবো যে সেকেন্ড কলাম যাও আর ফোর্থ রো যাও, তাহলে একটা সেল পাবো যেটা ধরো নাম দিয়ে দিলাম সি, কলামের প্রথমে রো, তারপরে প্রথমে ধরো কলাম তারপরে রো, অ্যাকচুয়ালি রো কমা কলাম দেওয়া হয়, যাই হোক সেটা ডিপেন্ড করে। ধরো আমি বললাম 4,4 যাও, অর্থাৎ রো 4 কলামও 4, তার জন্য একটাই সেল থাকবে, তাহলে তার লোকেশনটা আমি এক্স্যাক্টলি লোকেট করতে পারছি, এক্স্যাক্টলি সেটাকে এক্সপ্রেস করতে পারছি। তো রেফারেন্স নাম্বার প্রত্যেকটা সেলে দেওয়া ইম্পর্টেন্ট, সবসময় দেওয়া হয় না, যখন নাম্বার অফ কলামস এবং নাম্বার অফ রোজ অনেক বেশি থাকে তখনই আমরা এটা করি। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? গট ইট? এবার হচ্ছে জি, আর টেবিল মাস্ট পসেস আ সিম্পল ব্রিফ অ্যান্ড সেলফ এক্সপ্লেনেটরি টাইটেল। খুব বেশি বড় সড়ো টাইটেল দেওয়া একদমই ঠিক না, যেটা আমি আগেও ডিসকাস করলাম। টাইটেল মোটামুটি একটা শর্ট, ব্রিফ এবং সেলফ এক্সপ্লেনেটরি টাইটেল হবে। এক্স্যাক্টলি যা তুমি লিখছো সেখান থেকে টেবিলের সম্বন্ধে মোটামুটি একটা আন্দাজ করা যাওয়ার উচিত, এমন তুমি টাইটেল লিখবে। এমন টাইটেল লিখবে না যেখান থেকে খুব বেশি জিনিসটা কমপ্লেক্স লাগে এবং ডেটাটা কিসের ওপর ট্যাবুলেট করা হয়েছে, ট্যাবুলেশনটা কিসের ওপর করা হয়েছে সেটা এক্স্যাক্টলি অ্যাড্রেস করা গেল না, কিন্তু একটা কি অনেক বড় কিছু লিখে রেখেছি টাইটেলে, দেখাচ্ছে টাইটেলটা বড় কিন্তু আলটিমেটলি সেটা ইউজলেস। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রাইট আ ব্রিফ টাইটেল ফর ইচ অ্যান্ড এভরি গুড ট্যাবুলেশন, রাইট? নেক্সট হচ্ছে টেবিল শুড নট ইনভলভ টু মেনি অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে শর্ট ফর্মস, খুব বেশি শর্ট ফর্মস ইউজ করাটা উচিত না, যতটা সম্ভব ছোট ছোট খুব কম জায়গায় অ্যাব্রিভিয়েশন ইউজ করা উচিত। যেখানে ধরো অনেক বড় ফর্মুলা তুমি ক্যাপশনে লিখছো, তখন তুমি একটা ছোটখাটো অ্যাব্রিভিয়েশন ইউজ করো এবং ফুট নোটে লিখে রাখো স্টার দিয়ে, দ্যাট ইজ ইকুয়ালস টু দিস। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? নেক্সট হচ্ছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস, যেটা আমরা পরের ক্লাসে করব। আজকে মোটামুটি এইটাই থাকবে। কি কি পড়লাম ডিসকাস করে দিই। আগে প্রথমত পড়লাম ইন্ট্রোডাকশন অফ দ্য ট্যাবুলেশন। ট্যাবুলেশন কেন দরকার, কি কারণে করা হয়, ইটস আ টাইপ অফ ডেটা রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? তারপরে পড়লাম ট্যাবুলেশনের কয়েকটা পার্ট থাকে, কি কি পার্ট আছে, টেবিল নাম্বার, টাইটেল, স্টাব, ক্যাপশন, বডি অ্যান্ড ফুটনোট অ্যান্ড দ্য লাস্টলি সোর্স। চারটের মধ্যে আমি বললাম পাঁচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল টাইটেল নাম্বার, সরি টেবিল নাম্বার, টাইটেল, দেন স্টাব, ক্যাপশন, বডি, এই পাঁচটা খুব ইম্পর্টেন্ট। 6-7টা অপশনাল, সব জায়গায় থাকে না, ফুটনোট আর সোর্স। ক্লিয়ার? তারপরে আমরা একটা ছবি দেখালাম, এখানে এই ছবিটা রেফার করে আমি তোমাকে দেখাচ্ছিলাম কোথায় কি রাখা হয়, ঠিক আছে, কনভেনশনালি। আর লাস্ট দেখালাম একটা ভালো ট্যাবুলেশনে কি কি তার গুণ থাকবে, কি কি কোয়ালিটিস থাকবে একটা ভালো গুড ট্যাবুলেশনের, সেটা আমি দেখালাম। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? আজ এতটাই থাকবে। ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো। নেক্সট ক্লাসে আমরা ট্যাবুলেশনের মেরিটস এবং ডিমেরিটস নিয়ে আসছি, আর কিছু কোয়েশ্চেন সম্ভবত ডিসকাস করব, তারপরে আমরা নেক্সট ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনে যাব। ক্লিয়ার? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।